এই ছোট লোক মহিলা, তুই আমার সংসার থেকে চলে যা এক্ষুনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর ভালো আছেন বলেই তো আমার গল্প দেখতে এসেছেন। আপনারা আমার গল্পে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার গল্পটা দেখবেন এবং গল্পটি দেখে গঠনমূলক একটি কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্পতে যাওয়া যাক। শহরের ব্যস্ততম মোড়ে দাঁড়িয়ে থাকা বিশাল কাঁচের টাওয়ারটির নাম আরাফাত হাইটস। দেশের ১ নম্বর বিজনেস টাইকুন আরিশা আহমেদ এই বিশাল সাম্রাজ্যের অধিপতি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আরিশাকে তার অফিসের পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারাও খুব কমই দেখেছেন। সে সবসময় আড়ালে থাকতেই পছন্দ করে। তার মতে, টাকা মানুষের পরিচয় হতে পারে, কিন্তু চরিত্র নয়। নিজের এই বিশ্বাসকে পরীক্ষা করতেই আরিশা সিদ্ধান্ত নিয়েছিল সে ১ বছর একজন সাধারণ মধ্যবিত্ত মেয়ের মতো জীবনযাপন করবে। নাম পাল্টে সে নিজের পরিচয় দিয়েছিল রূপা হিসেবে। প্রথম দেখা এবং প্রণয়। একটি সাধারণ লাইব্রেরিতে রূপার সাথে পরিচয় হয় আহনানের। আহনান একজন উঠতি ব্যবসায়ী, যার স্বপ্ন আকাশ ছোঁয়া। আহনান রূপার স্নিগ্ধতা এবং সাধারণ জীবনযাপনের ধরন দেখে মুগ্ধ হয়। রূপা একটা সাধারণ সুতির শাড়ি পরত, বাসে যাতায়াত করত। আহনানের মনে হয়েছিল এই মেয়েটিই তার ঘর সামলাতে পারবে। অল্পদিনের মধ্যেই তাদের বিয়ে হয়। রূপা তার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, রাজকীয় গাড়ি আর বিশাল অট্টালিকার কথা গোপন রেখে আহনানের ছোট ফ্ল্যাটে সংসার শুরু করে। সে চেয়েছিল আহনান যেন তাকে তার মনের জন্য ভালোবাসে, তার সম্পত্তির জন্য নয়। অহংকারের দেয়াল। বিয়ের ১ বছর পর আহনানের ব্যবসা বড় হতে শুরু করে। সে নতুন নতুন ধনী বন্ধুদের সাথে মেলামেশা শুরু করে। ধীরে ধীরে রূপার সাধারণ সাজগোজ তার কাছে অসহ্য হতে থাকে। বন্ধুদের পার্টিতে রূপা যখন সাধারণ পোশাকে যেত, আহনানের বন্ধুরা আড়ালে হাসাহাসি করত। আহনান একদিন বাড়ি ফিরে চিৎকার করে বলল, রূপা, আমি এখন শহরের নামকরা বিজনেসম্যান। তোমার এই বস্তির মতো স্বভাব আর সস্তা শাড়ি আমাকে সবার সামনে নিচু করে দেয়। তোমার বাবা মা তোমাকে কিচ্ছু দেয়নি, একটা সাধারণ গয়না পর্যন্ত তোমার নেই। তোমার মতো একজন গরিব মেয়ের সাথে জীবন কাটানো আমার জন্য লজ্জার। রূপা শান্ত গলায় বলেছিল, আহনান, ভালোবাসা কি পোশাক দেখে হয়? আমি তো তোমার সেই সাধারণ দিনগুলোতেও পাশে ছিলাম। আহনান তাচ্ছিল্য করে উত্তর দিল, সেটা তোমার দায়িত্ব ছিল, কিন্তু এখন আমার আভিজাত্য দরকার, অভাব নয়। পরদিন সকালেই আহনান ডিভোর্স পেপার আরিশার সামনে ছুঁড়ে মারল। বলল, সাইন করে বিদায় হও, আমি মিমিকে বিয়ে করছি, যার বাবা আমাকে বড় প্রজেক্ট এনে দেবে। আরিশা আর একটি কথাও বলেনি, নিঃশব্দে সই করে দিয়ে বেরিয়ে এসেছিল সেই ঘর থেকে। মুখোশ খোলার দিন কয়েক মাস পর আহনান খুব বড় বিপদে পড়েছে। তার ব্যবসায় ধস নেমেছে এবং ব্যাংক লোন শোধ করতে না পারলে সে দেউলিয়া হয়ে যাবে। তার একমাত্র ভরসা এখন দেশের সবচেয়ে বড় কোম্পানি এ ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ। অনেক কাকুতি মিনতি করে সে কোম্পানির নতুন সিইওর সাথে দেখা করার সুযোগ পেল। আহনান খুব পরিপাটি হয়ে অফিসে গেল। রিসেপশন থেকে তাকে জানানো হলো, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন। বড় কনফারেন্স রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আহনানের কলিজা যেন শুকিয়ে গেল। সামনে বিশাল এক রিভলভিং চেয়ারে বসে আছে এক নারী। পরনে দামি সিল্কের শাড়ি, গলায় হীরের নেকলেস আর চোখে সেই তীক্ষ্ণ তেজ। তিনি আর কেউ নন, তার ফেলে আসা স্ত্রী রূপা। কিন্তু তার নেম প্লেটে লেখা আছে আরিশা আহমেদ, চেয়ারপারসন এ ইন্ডাস্ট্রিজ। আহনান তোতলাতে শুরু করল, রূপা, তুমি এখানে এই অফিসে কাজ করো? আরিশা চেয়ারটা ঘুরিয়ে ধীর পায়ে উঠে দাঁড়াল। জানালার কাঁচ দিয়ে শহরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি যাকে রূপা বলে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, সে ছিল তোমার স্ত্রী। আর এখন যার সামনে দাঁড়িয়ে আছো, সে তোমার পুরো ব্যবসার মালিক। তুমি কি জানো আহনান, এই 6 মাসে তুমি যে বড় বড় প্রজেক্ট পেয়েছিলে, তার পিছনে আমার ইশারা ছিল। আমি দেখতে চেয়েছিলাম তুমি সাফল্যের চূড়ায় উঠে আমাকে মনে রাখো কিনা, কিন্তু তুমি তো ভালোবাসাকে টাকার পাল্লায় ওজন করলে। আহনান হাঁটু গেঁথে মেঝেতে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বলল, আরিশা, আমাকে মাফ করে দাও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে চাই, তোমার টাকা চাই না। আরিশা হাসল, তবে সেই হাসিতে ঘৃণা ছিল। সে বলল, তুমি যদি আমাকে সত্যিই চাইতে,
তবে সেদিন ডিভোর্স পেপার পাঠাতে না। তুমি আজ ক্ষমা চাইছো কারণ তোমার পায়ের তলার মাটি নেই। যাও আহনান, আমি চাইলেই তোমার সব কেড়ে নিতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আমার আভিজাত্য আমাকে নিচু হতে শেখায়নি। তবে মনে রেখো, পৃথিবীতে সব কিছু কেনা গেলেও মানুষের সম্মান আর বিশ্বাস কেনা যায় না। আরিশা ইশারায় সিকিউরিটিকে ডাকল। আহনানকে সেদিন সেই রাজপ্রাসাদ সমান অফিস থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হলো। সে বুঝতে পারল সে শুধু একজন কোটিপতি স্ত্রীকে হারায়নি, সে তার জীবনের একমাত্র সত্যিকারের শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছে। আহনান অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর আরিশা জানালার ওপারে দাঁড়িয়ে থাকল অনেকক্ষণ। তার মনে পড়ছিল লাইব্রেরির সেই দিনগুলোর কথা, যখন আহনান 1 কাপ চা ভাগ করে খাওয়ার মধ্যেও সুখ খুঁজত। ক্ষমতার চূড়ায় বসে আজ আরিশার মনে হলো পাহাড়ের ওপরটা বড় বেশি একা। পরের কয়েক সপ্তাহ আহনানের জন্য ছিল জীবন্ত নরক। তার তথাকথিত প্রেমিকা মিমি, যার বাবার প্রজেক্টের আশায় সে আরিশাকে ছেড়েছিল, সে এখন আর আহনানের ফোন ধরে না। দেউলিয়া হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মিমি অন্য এক ব্যবসায়ীর সাথে বাগদান সেরে ফেলেছে। আহনানের আলিশান গাড়ি, ফ্ল্যাট সবই ব্যাংক নিলামে তুলল। যে বন্ধুদের আভিজাত্য দেখানোর জন্য সে রূপাকে ছোট করেছিল, তারা আজ তাকে চিনতেই পারছে না। একদিন রাস্তার ধারের এক সস্তা হোটেলে বসে আহনান যখন পকেটে থাকা শেষ কয়েকটা টাকা দিয়ে একবেলা খাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখন তার সামনে এসে দাঁড়ালো আরিশার ব্যক্তিগত সেক্রেটারি। সে একটি খাম বাড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম আপনাকে এই ঠিকানায় দেখা করতে বলেছেন। আহনান কাঁপতে কাঁপতে ঠিকানায় গিয়ে পৌঁছালো। এটি সেই ছোট ফ্ল্যাটটি যেখানে সে আর রূপা, আরিশা বিয়ের পর সংসার শুরু করেছিল। রুমের ভেতর সবকিছু আগের মতোই সাজানো। আরিশা সাধারণ সেই সুতির শাড়ি পরে রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। আহনানকে দেখে সে শান্ত গলায় বলল, এখানে বসো। আজকের চাটা কোনো কোম্পানির চেয়ারপারসন হিসেবে নয়, তোমার ফেলে আসা সেই রূপা হিসেবে বানিয়েছি। আহনান ফুপিয়ে কেঁদে উঠল। সে আরিশার পায়ে ধরতে গিয়ে বলল, আরিশা, আমি সব হারিয়েছি। এখন আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমার সব টাকা চলে গেছে, এখন আমি নিঃস্ব। আরিশা তাকে থামিয়ে দিয়ে বলল, না আহনান, তুমি নিঃস্ব তখন হওনি যখন তোমার টাকা গেছে। তুমি নিঃস্ব হয়েছিলে সেই দিন যেদিন তুমি ভালোবাসার বদলে অহংকারকে বেছে নিয়েছিলে। আমি তোমাকে এই বাড়িতে ডেকেছি কারণ আমি তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই। আরিশা টেবিলের উপর 2টো কাগজ রাখল। একটিতে আছে আহনানের সমস্ত ঋণ মুকুবের দলিল এবং তার পুরনো ব্যবসা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, আর অন্যটি হলো একটি ওয়ান ওয়ে টিকিট, শহর ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার জন্য। আরিশা বলল, যদি তুমি আবার আমার সাথে থাকতে চাও তবে তোমাকে এই ঘর থেকেই শুরু করতে হবে। আরিশা আহমেদকে ভুলে রূপার সাথে সারা জীবন এই সাধারণ ঘরে কাটাতে হবে। আমার সমস্ত সম্পত্তি আমি চ্যারিটিতে দান করে দেব। বলবে কি এই সাধারণ রূপাকে কি তোমার আভিজাত্যের সাথে মানিয়ে নিতে পারবে? আহনান এক মুহূর্ত দ্বিধা করল। তার চোখে তখনও ধুলোবালি। সে ভাবল, আরিশা যদি সত্যি সব দান করে দেয় তবে সে আবার গরিব হয়ে যাবে। সে আমতা আমতা করে বলল, কিন্তু আরিশা, এত বড় সাম্রাজ্য দান করার কি দরকার? আমরা তো সেটা নিয়ে সুখে থাকতে পারি। আরিশার ঠকে একটি বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে বুঝল আহনানের অনুশোচনাটা ছিল তার দারিদ্র্যের জন্য, তার কৃতকর্মের জন্য নয়। সে এখনও টাকার মায়া ছাড়তে পারেনি। আরিশা উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আমি জানতাম তুমি এটাই বলবে। তোমার অনুশোচনা কেবল তোমার অভাবের কারণে, আমার প্রতি ভালোবাসার কারণে নয়। তুমি এখনও সেই সুযোগ সন্ধানী আহনানই রয়ে গেছ। আরিশা তার সেক্রেটারিকে ভেতরে ডাকল। তারপর আহনানের দিকে তাকিয়ে বলল, ব্যবসাটা আমি তোমাকে ফেরত দিচ্ছি, কারণ ওটা তোমার পরিশ্রমের ছিল, কিন্তু আমার জীবন থেকে তোমার অধ্যায় চিরতরে শেষ। মানুষের মুখোশ একবার খুললে তা আর আগের মতো ফিট হয় না। আরিশা আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেই ছোট ঘর থেকে বেরিয়ে এসে তার রাজকীয় গাড়িতে গিয়ে বসল। আহনান সেই কাগজের স্তূপ হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সে তার ব্যবসা ফিরে পেল ঠিকই, কিন্তু যে মানুষটি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাকে সে চিরদিনের মতো হারিয়ে ফেলল। আরিশা আহমেদ প্রমাণ করল যে ভালোবাসা মানুষকে বিনয়ী করে, আর অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আভিজাত্য পোশাকে নয়, বরং মানুষের ব্যক্তিত্ব আর সততায় থাকে।